প্রতি বছর বর্ষায় বাংলাদেশ ডোবে আর প্রতি গ্রীষ্মে নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়। এই দুটো জিনিসের পেছনে আসলে একটাই কারণ, ভারতের ফারাক্কা বাঁধ। আর মজার ব্যাপার হলো, আজ থেকে প্রায় 50 বছর আগে একজন 96 বছরের বুড়ো মানুষ লাঠি হাতে নিয়ে হাজার হাজার মানুষ সাথে করে সেই বাঁধের বিরুদ্ধেই হাঁটা শুরু করেছিলেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই লোকটাই কিছুদিন আগে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করিয়েছিল। তারপরও সেই একই ভারতের বিরুদ্ধে দাঁড়াতে তার 1 সেকেন্ডও সময় লাগেনি। তার নাম মাওলানা ভাসানী। আর তার গল্পটা একটু ভালো করে জানলে বুঝবেন, বাংলাদেশ আজও যে ফারাক্কা নিয়ে ভারতের সাথে ঝগড়া করে তার শুরুটা আসলে এই মানুষ থেকেই। চলুন শুরু থেকে বলি। 1880 সালে সিরাজগঞ্জ এলাকায় জন্ম নেন এক ছেলে, নাম আব্দুল হামিদ, ডাকনাম জাগা মিয়া। জীবনের শুরুতেই যার কপালে লিখে দেওয়া হয়েছিল এক অসীম বিচ্ছেদ আর সংগ্রামের গল্প। 1886 সালে মাত্র 6 বছর বয়সে বাবা হাজী শরাফত আলী খান তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। আর তার ঠিক কয়েক বছর পর 1891 সালে পুরো এলাকায় নেমে আসে এক অন্ধকার দুর্যোগ। চারদিকে তখন মহামারী কলেরার মারাত্মক প্রকোপ। এই মরণঘাতী মহামারীর কাছে একে একে হার মানেন তার প্রিয় মা মজিরন বিবি, সাথে 2 ভাই আর একমাত্র বোন। এক নিমিষেই স্বজনদের হারিয়ে একদম এতিম হয়ে পড়েন ছোট্ট আব্দুল হামিদ। এবং পরবর্তীতে তার চাচা ও পীর সুফি সৈয়দ নাসির উদ্দিন আহমদ বগদাদির আশ্রয়ে আস্তে আস্তে বেড়ে ওঠেন। এই অসীম শূন্যতায় যেন তাকে পরবর্তীতে কোটি কোটি গৃহহীন নিঃস্ব মানুষের আপনজন হয়ে ওঠার প্রেরণা জুগিয়েছিল। 4 ভাই বোনের মধ্যে বেঁচে থাকেন শুধু তিনি একা। স্বজনদের হারানোর পর শিশু আব্দুল হামিদ প্রথমে স্থানীয় মক্তবে শিক্ষা গ্রহণ শুরু করেন। পরবর্তীতে তার পীর ও অভিভাবক সুফি সৈয়দ নাসির উদ্দিন আহমদ বগদাদি এবং অন্যান্য স্থানীয় আলেমদের কাছে তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষা শেখেন। উচ্চতর ধর্মীয় শিক্ষা ও ইসলামী শরিয়া জ্ঞানের জন্য তিনি ভারতের উত্তরপ্রদেশের বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি প্রায় 2 বছর অর্থাৎ 1907 থেকে 1909 সাল পর্যন্ত পড়াশোনা করেন। দেওবন্দে তিনি বিখ্যাত রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসানের মতো চিন্তাবিদদের সান্নিধ্য পান। এখান থেকেই মূলত তার মধ্যে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধী সচেতনতা ও রাজনীতি সম্পর্কে গভীর ধারণার জন্ম হয়। তার রাজনৈতিক চিন্তাধারা ও জাতীয়তাবাদী চেতনার প্রধান উৎস ছিলেন তার শিক্ষক, ভারতের বিখ্যাত বিপ্লব ও সাম্রাজ্যবাদ বিরোধী নেতা শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান, যিনি দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক ছিলেন। দেওবন্দে পড়ার সময় তার সান্নিধ্যেই ভাসানীর মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা জাগ্রত হয়। 1919 সালে খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি সরাসরি রাজনীতিতে নামেন। এ সময় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং কংগ্রেসের রাজনীতির প্রভাবে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন। মাওলানা ভাসানীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে সবসময় ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ। তার রাজনৈতিক মূলনীতিকে প্রধানত 3টি স্তম্ভে ভাগ করা যায়। 1 নম্বর, রুবুবিয়াত ও ইসলামী সমাজতন্ত্র। তিনি ইসলামী মূল্যবোধের সঙ্গে সাম্যবাদী ও সমাজতান্ত্রিক ভাবধারার এক অদ্ভুত সমন্বয় ঘটিয়েছিলেন, যাকে তিনি রুবুবিয়াত বলতেন। মাওলানা ভাসানী পবিত্র কুরআনের সূরা আল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা নিখিল বিশ্বের পালনকর্তা আল্লাহর জন্য, এই আয়াত থেকে এই দর্শনের ভিত্তি গ্রহণ করেন। তিনি যুক্তি দেন, আল্লাহ কিন্তু রব্বুল মুসলিমিন, শুধু মুসলমানদের রব বলেননি, বলেছেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব জগতের রব। অর্থাৎ আল্লাহর সৃষ্টি আলো, বাতাস, পানি ও খাদ্য যেমন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি জীব সমানভাবে পায়, ঠিক তেমনই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাও এমন হতে হবে যেন আল্লাহর জমিনের সমস্ত সম্পদ সব মানুষ সমানভাবে ভোগ করতে পারে। মাওলানা ভাসানীর রুবুবিয়াতের মূল কথা হলো সম্পদের ব্যক্তিগত মালিকানার উপর সীমাবদ্ধতা। অর্থাৎ ভাসানী বিশ্বাস করতেন আসমান ও জমিনের যাবতীয় সম্পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এর আসল মালিক আল্লাহ। তাই মানুষের তৈরি সমাজ ব্যবস্থায় গুটি কয়েক ধনপতি বিপুল সম্পদের মালিক হবে আর কোটি কোটি মানুষ না খেয়ে থাকবে, এটা আল্লাহর রুবুবিয়াত বা লালন পালন নীতির পরিপন্থী। 2 নম্বর, সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে আপোষহীনতা। ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তান সরকারের শোষণের বিরুদ্ধে তিনি কখনোই আপোষ করেননি। যে সরকারি সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে তার বিরুদ্ধেই তোপ দেখেছেন, যেমন বিখ্যাত খামোশ কিংবা আসামের লাইন প্রথা বিরোধী আন্দোলন। 3, কৃষক ও শ্রমিক বান্ধব তৃণমূল রাজনীতি। তার রাজনীতির মূল চালিকা শক্তি ছিল গ্রাম বাংলার কৃষক ও মজুর। রাজপ্রাসাদ বা ড্রয়িং রুমের রাজনীতির বদলে তিনি মেহনতি মানুষকে সংগঠিত করে অধিকার আদায়ের লড়াইয়ে বিশ্বাসী ছিলেন।
চলুন এবার ভাসানীর রাজনৈতিক জীবনটা দেখি। দেওবন্দ থেকে পড়ালেখা শেষ করে তিনি আসামের পীরপুকুরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে বগুড়ার বর্তমান জয়পুরহাটের পাঁচবিবিতে এসে শিক্ষকতায় যোগ দেন, সেখানেই বিয়ে করেন। পাঁচবিবিতে অবস্থানকালে ভাসানী জমিদারদের অমানবিক অত্যাচার স্বচক্ষে দেখেন। খরা বা দুর্যোগেও কৃষকদের জোর করে অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা হতো। খাজনা না দিলে চলত চাবুক পেটা ও শারীরিক নির্যাতন, আর কর শোধ না করতে পারলে কৃষকদের জমি ভিটেমাটি কেড়ে নেওয়া হতো। কৃষকদের এই করুণ দশা দেখে তিনি তাদের একজোট করে কৃষক সভা গঠন করেন এবং অন্যায্য খাজনা দিতে স্পষ্ট নিষেধ করেন। তার এই প্রজা বিদ্রোহের কারণেই ক্ষিপ্ত হয়ে জমিদাররা তাকে ওই এলাকা ছাড়তে বাধ্য করে। জমিদারেরা বাংলা থেকে তাড়িয়ে দিলে তিনি আসামে গিয়ে আশ্রয় নেন। সেখানে ব্রহ্মপুত্রের ভাসানচরে বাঁধ নির্মাণ করে নিঃস্ব কৃষকদের পুনর্বাসন করেন, যেখান থেকে নাম হয় তার ভাসানী। এবং আসাম সরকারের বাঙালি বিরোধী লাইন প্রথা আইনের বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলনের নামেন। ধর্মীয় পোশাক আর লম্বা দাড়ি থাকলেও মৌলানা ভাসানী রাজনীতিতে বিশ্বাস করতেন শোষিত মানুষের জন্য সমাজতান্ত্রিক সাম্যবাদে, চীন-ঘেঁষা নীতি, কমিউনিস্টদের সাথে গভীর সম্পর্ক এবং কৃষকদের লাল পতাকা নিয়ে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার কারণেই আন্তর্জাতিক মিডিয়া তাকে নাম দিয়েছিল দ্য রেড মাওলানি বা লাল মৌলানা। এখন একটা মজার টুইস্ট শুনুন। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, এটার একজন প্রতিষ্ঠাতা কিন্তু ভাসানী নিজেই। 1949 সালে তো সভাপতিও হয়ে যান। কিন্তু গল্পটা এখানেই শেষ না। 1957 সালের 7 থেকে 10 ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাকমারিতে আওয়ামী লীগের কাউন্সিল ও একটি বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যা কাকমারি সম্মেলন নামেও পরিচিত। সম্মেলনে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সহ বহু দেশি বিদেশি প্রতিনিধি ও বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী দীর্ঘদিন ধরে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শোষণ চালিয়ে আসছিল। এর প্রতিবাদে জনসভায় ভাষণ দিতে গিয়ে মাওলানা ভাসানী চরম ক্ষোভে গর্জে ওঠেন। ভাষণের এক পর্যায়ে ভাসানী পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং মঞ্চে উপস্থিত নেতাদের দিকে নির্দেশ করে খোলাখুলি ঘোষণা দেন, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যদি পূর্ব পাকিস্তানের প্রতি শোষণ, নির্যাতন ও বৈষম্য বন্ধ না করে এবং আমাদের ন্যায্য পাওনা ও স্বায়ত্তশাসন না দেয়, তবে আমরা বাধ্য হয়ে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানিয়ে আলাদা হয়ে যাব। সাধারণত আসসালামু আলাইকুম সম্মান বা কুশল বিনিময়ে বলা হলেও এখানে ভাসানী শব্দটিকে ব্যবহার করেছিলেন চিরতরে বিদায় জানানো বা সম্পর্কচ্ছেদের প্রতীক হিসেবে। কাকমারি সম্মেলনের পর মতভেদ নিরসনের সব চেষ্টা ব্যর্থ হয়। 18 মার্চ 1957 সালে নীতিগত পার্থক্যের কারণে মাওলানা ভাসানী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সভাপতির পদ এবং দল থেকে পদত্যাগ করেন এবং একই বছরে ঢাকা রূপমহল সিনেমা হলের প্রগতিশীল বামপন্থী ও সাম্রাজ্যবাদ বিরোধী নেতাকর্মীদের নিয়ে তিনি নতুন দল ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন। 1971 সালের জানুয়ারিতে পল্টন ময়দানে দাঁড়িয়ে ভাসানী শেখ মুজিবকে সরাসরি বলেন, স্বাধীনতা ঘোষণা করে দাও। যুদ্ধ শুরু হলে তিনি ভারতে চলে যান আর হয়ে যান মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। যুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরে আসেন, কিন্তু এখানেই থেমে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। বাংলাদেশ আর ভারতের মধ্যে যখন মৈত্রী চুক্তি হয়, তখন নিজের সমর্থিত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই তিনি কথা বলা শুরু করেন। ভাবুন তো, নিজে যাদের ক্ষমতায় বসতে সাহায্য করলেন তাদের বিরুদ্ধেই দাঁড়ানো, এটা কিন্তু চারটিখানি কথা না। আর এবার আসি সে আসল জায়গায়, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। ভারতের গঙ্গা নদীর উপর ফারাক্কায় একটা বাঁধ বানায়। মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের জন্য পানি ধরে রাখা, কিন্তু এই বাঁধ পানির স্বাভাবিক প্রবাহটাই বদলে দেয়। শুকনো মৌসুমে বাংলাদেশের নদীগুলোতে পানি কমে যায়, নদী শুকিয়ে যায়, চাষাবাদ ব্যাহত হয়। আবার বর্ষায় যখন হঠাৎ বাড়তি পানি ছেড়ে দেওয়া হয়, তখন বাংলাদেশের নিচু এলাকাগুলোতে বন্যা আরও ভয়াবহ হয়ে ওঠে। তাহলে বুঝতেই পারছেন, একটা মাত্র বাঁধ অথচ দুই রকমের উল্টো সমস্যা তৈরি করছে, শুকনায় খরা, বর্ষায় বন্যা। আর এই দুটো সমস্যার মাঝখানে সব সময় পড়ে থাকে সাধারণ কৃষক মানুষগুলো, ঠিক সেই মানুষগুলো যাদের জন্য ভাসানী তার পুরো জীবন লড়ে গেছেন। এই জায়গা থেকেই 1976 সালে যখন ভাসানীর বয়স 96, তিনি নেতৃত্ব দেন একটা লং মার্চের, সোজা ফারাক্কার দিকে। যে দেশ সাহায্য করে বাংলাদেশকে স্বাধীন করালো, সেই দেশের বিরুদ্ধেই এই মিছিল। কৃতজ্ঞতা কিংবা রাজনৈতিক সমীকরণ কোনোটাই তাকে কখনো আটকাতে পারেনি। আর মজার ব্যাপার হলো, আজ 2026 সালে দাঁড়িয়েও ফারাক্কা নিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে আলোচনা চলতেই থাকে।
প্রতি বছর যে বন্যা আর খরা নিয়ে বিতর্ক হয় তার শেকড়টা টেনে নিয়ে গেলে গিয়ে ঠেকে সেই 1976 সালের লং মার্চে। এর কিছুদিন পরেই 1976 সালের নভেম্বরে ভাসানী মারা যান। ভাসানীর পুরো জীবনটা আসলে একটা কথাতেই ধরা যায়, তিনি কখনো নিজে ক্ষমতায় বসতে চাননি, কিন্তু বারবার ক্ষমতার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। নিজের হাতে গড়া দল ছেড়েছেন, নিজের সমর্থিত সরকারের বিরুদ্ধেও গিয়েছেন, আর 96 বছর বয়সেও রাস্তায় নেমে পড়েছেন। তো একটা প্রশ্ন রেখে যায় আপনাদের জন্য, আজকের রাজনীতিতে এমন কাউকে কল্পনা করতে পারবেন যিনি ক্ষমতা চান না, শুধু ন্যায্যতা চান? কমেন্টে জানান আপনার মতামত। আর বাংলার এমন ভুলে যাওয়া ইতিহাসের গল্প আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।